পলিটিশিয়ানসরা এরশাদের সময় এরশাদের মতো একটা ভণ্ড তার প্রতি ঝুঁকে পড়লো। আজ পর্যন্ত জাতীয় পার্টির চরিত্র সংশোধন হয়নি, হবে না। সব সময় মূলধারার রাজনীতিকে পিছন থেকে ছুরি মেরে গেছে। দেখেন আমাদের এখানে এই যে উচ্চশিক্ষিত মেধাবীরা তারা কিভাবে ফুটবল খেলে পলিটিশিয়ানদের নিয়ে, এখানে আমার দুঃখ লাগে। একজন অ্যাডভাইজার ছিল নিরাপত্তা বিষয়ক, সে শুধু দলের স্বার্থ সেইভাবে সে ওই সামরিক বাহিনীর জেনারেলসদের রিক্রুটমেন্ট করা, নিজের দিকে সব দল দেখে সেনাবাহিনীতে ঢোকানো, এইসব করছে। আমরা কোন অবস্থানে আছি সংস্কারের ইস্যুতে? দেখেন আমি তো মাঝে মাঝে খুব ফলো করি ব্রিটিশ হাউস অফ কমন্সের লাইভ সেশনগুলার, এই রাতে সন্ধ্যার পরে একেবারে টেলিকাস্ট করা হয়, যখন দিনের বেলায় হয় তখন যে দেখি লেবার পার্টি আর এদের পার্লামেন্ট মেম্বার্সরা যে আলোচনার কথা বলছে, সেখানে মুখ্য ভূমিকা থাকে রাজনীতিবিদদের। তাদের মেধা ও তাদের বিশ্বাস ও তাদের একে অপরের প্রতি যে হিউমার এক্সচেঞ্জ, সেখানে আমলা হোক, জ্ঞানী লোক হোক বা সামরিক বাহিনীর শক্তিশালী লোক, কারও সেখানে দাঁড়াতে পারে না। কিন্তু আমাদের এখানে যেটা সবচেয়ে দুঃখ লাগে, মান্না ভাই তো বললেন, নিতাই দাও বললেন যে রাজনীতিবিদ, আমিও তো তাই বিশ্বাস করতে চাই যে আমার দেশের রাজনীতিবিদ যেন তার নিজের মেধা বুদ্ধির উপর সর্বোচ্চ আস্থা রাখে। কিন্তু আমি দেখেন এই আওয়ামী লীগের এদের পতনের মূল উৎসকে কতগুলো বেইমান বুদ্ধিজীবী সিএসপি, এরা হচ্ছে যেটাকে ওই যে বাংলায় কি জানি বলে, পাপি, জ্ঞান পাপি। দিস এইচ.টি. ইমামস, মশিউর রহমানস, ওই যে তৌফিক এলাহি চৌধুরী শুনলাম হার্ভার্ডের পিএইচডি, এখন তো কত কোটি কোটি টাকা চুরি করে কিভাবে হলো ব্যক্তিত্ব, মাথায় ইয়ে আছে, দাগ আছে, আর এত বড় চোর। আর কালকে তো হাসতেছিল মাথায় হেলমেট পরে, কি জানি সিগন্যাল দিচ্ছে এমনি এমনি করে, বুঝছেন, তারপর পুলিশ তাকে থামাইলো এই কোর্টের মধ্যে। চিন্তা করেন কত বড় এই বয়সে দুশ্চরিত্রে হয়ে যায় এইসব মানুষ। তারপর আপনি দেখেন এই যে আমাদের পলিটিশিয়ানসরা এরশাদের সময় এরশাদের মতো একটা ভণ্ড তার প্রতি ঝুঁকে পড়লো। আজ পর্যন্ত জাতীয় পার্টির চরিত্র সংশোধন হয়নি, হবে না। সব সময় মূলধারার রাজনীতিকে পিছন থেকে ছুরি মেরে গেছে। আজকে আমরা জানি না এই যে বিএনপি কতখানি ইয়ে হবে, এফেক্টিভ হবে। ব্যাপক জনসমর্থন রয়েছে, কিন্তু সেখানে একটা সবচেয়ে বড় বাধা আমরা দেখি যে খুবই বয়স্ক ব্যক্তিরা, আবার মাঝখানে 50 ঊর্ধ্ব যারা মধ্যবয়সী, তারা একেবারেই চুপ করে থাকে, মানে সারেন্ডার টু এইজ। এখানে কতখানি বুদ্ধিবৃত্তি কাজ করে বা স্বাস্থ্যগত বাস্তবতা কাজ করে, বা ওই বয়সে একটা ব্যক্তির প্রতি যে আনুগত্যের মাত্রা, সেখানে কতখানি বুদ্ধিবৃত্তি কাজ করে আমি জানি না, আমার বিশ্বাস করা যায় না। এটা অবশ্য আমি বলছি না যে আমাদের দেশে এই বাস্তবতা, কিন্তু আপনি যে বলছেন প্রথম প্রশ্নটা যেটা ছিল না, ইনস্টিটিউশনসগুলোকে কিভাবে শুদ্ধ করা যায়, ইমপ্রুভ করা যায়, আমার কাছে মনে হয় না যে বেসিক্যালি কনস্টিটিউশন আপনি যতই ইমপ্রুভ করা বলেন, পার্লামেন্টই তো আলটিমেট অথরিটি। পার্লামেন্টে অপোজিশন থাকবে, গভর্নমেন্ট থাকবে। যদি এমন কোনো আইন হয় যেগুলো পার্লামেন্ট না চায়, সেগুলো তো আর রাখতে পারবে না, সেগুলো তখন শুধরাতে হবে, বেসিক ল অফ দ্য কনস্টিটিউশন। তারপর দেখা যাবে যে আমরা অ্যাকচুয়ালি ডিভিশন অফ পাওয়ার্সে জুডিশিয়ারি কতখানি সুপ্রিম কোর্ট ইন্ডিপেন্ডেন্ট। আমরা দেখি এই যে হাসিনার সময় জুডিশিয়ারিকে সে কেন কিভাবে এইভাবে ইয়ে করলো, ধ্বংস করতে পারলো, কেন? কারণ আমাদের জাতীয় চরিত্র। আমরা এই যে আন্তর্জাতিক সম্পর্কে পড়াই ন্যাশনাল ক্যারেক্টার, অনেক সময় বলি, দুঃখ লাগে বলতে, জার্মান জাতি এত উৎকৃষ্ট কেন হয়েছে, বা অন্য জাতি, যাই হোক, ভারতবর্ষেও প্রাচীন ভারতে অত্যন্ত শক্তিশালী উৎকৃষ্ট মেধার প্রভাব ছিল। কিন্তু আমরা কেন এই যে জাতিগত দিক থেকে আমরা অ্যালাউ করি নিজেদেরকে ডিজেনারেট হয়ে যেতে? এই যে যা ঘটে পার্লামেন্টে, হাসিনা একটা, তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? আমি তো শুনলাম যে সে 3য় শ্রেণী প্রাপ্ত ইন্টারমিডিয়েটে, আর গ্র্যাজুয়েশন সে করেও নাই। তার কিভাবে তাকে এত বুদ্ধিবৃত্তি সম্পন্ন ধরা হয় যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে শারীরিকভাবে লাঞ্ছনা করে বিতাড়িত করে দিতে পারে? কেনই বা জাজরা এটা মেনে নিল? দেখেন আমাদের এখানে এই যে উচ্চশিক্ষিত মেধাবীরা, তারা কিভাবে ফুটবল খেলে পলিটিশিয়ানদের নিয়ে, এখানে আমার দুঃখ লাগে যে নিতাইদার মতো মানুষ বা মান্না ভাইয়ের মতো মানুষ, আমি তো চাই তাদের প্রতি শ্রদ্ধায় অবনত হতে, কিন্তু আমি কেন পারি না? যখন দেখি যে ওই সব পাপি সিএসপি গুলা সব লিখে দেয়, সব করে দেয়,
যে ওই অ্যামেন্ডমেন্টগুলো আসুক সংবিধানে, এনে তারপর হাসিনার হাতে সম্পূর্ণ পাওয়ার চলে আসবে। এটা আমার মনে হয় সামরিক বাহিনীকে পঙ্গু করে দিয়েছে। এই জন্যই কিন্তু এখন আমরা বলছি যে দেশটাকে তারুণ্যের জয়গানের কথা বলছেন। না না, তারুণ্যের জয়গানকে আমি খুব বেশি, মান্না ভাইয়ের কথা শুনে আমার একটা মানে ধারণা পাল্টিয়েছে যে তাদের জ্ঞানের পরিধি কতটুকুই বা থাকতে পারে, কিন্তু তাদের প্রতিবাদের মাত্রাটা, এটা যে অ্যাকাউন্টেবিলিটি যে ছিল না, এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অ্যাকাউন্টেবিলিটি কতখানি প্রয়োজন। এবং এই অ্যাকাউন্টেবিলিটি ধ্বংস করেছে যে বিএনপি অংশগ্রহণ করেনি ন্যায্য কারণে, আওয়ামী লীগ সেটা সুযোগ নিয়ে সম্পূর্ণ ইলেকটোরাল প্রসেস, ডেমোক্রেটিক প্রসেসে ধ্বংস করেছে। এবং এটা এই আগামী দিনে এরা কি পারবে? এদের আমার মনে হয় মূল কাজ হচ্ছে যে কিভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে, কিভাবে জুডিশিয়ার মানে ইফেক্টিভ পানিশমেন্ট যাকে বলে সেটা কতখানি দিতে পারবে, যাতে এক্সাম্পল সেট হয় যে ভবিষ্যতে যারা আসবে, মানে মোরালেস এদের দায়িত্ব হচ্ছে জাতির চরিত্র শুদ্ধি। এটা শুনতে খুব খারাপ শোনায়, কিন্তু এরা কিন্তু মূলত মানুষ তাকিয়ে আছে যে জাতির চরিত্র শুদ্ধি এরা কতটুকু করতে পারবে। আর ইনস্টিটিউশনস গুলো কি হবে না হবে সেটা পুরো নির্ভর করছে ইলেক্টেড পার্লামেন্টের উপরে। আমি মনে করি না যে এই কমিশনগুলা খুব একটা বেশি কার্যকর হতে পারবে, কেননা এই যে কমিশনগুলো করা হয়েছে এগুলোর যে দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো বেশিরভাগই কিন্তু ইলেক্টেড পার্লামেন্টকেই করতে হবে, তারাই সংশোধন করবে। তবে এটা ঠিক যে জুডিশিয়ারি আবার ইট হ্যাজ টু বি ফিক্সড। ফর্চুনেটলি একজন খুব ইন্টেলিজেন্ট চিফ জাস্টিস রয়েছে, হি ক্যান প্লে এ লিডিং রোল। আমলাতন্ত্রের ভিতরে প্রচণ্ড যে দুর্নীতি ও চরিত্রহীনতা, সেটার এই সরকারের মূল দায়িত্বটা হচ্ছে বিচার করা এবং এদেরকে ডিটেক্ট করা, ফায়ার করা এবং তারপরে রিকভার করা, ইকোনমিক রিকভারি, যেগুলো সমস্ত চুরি হয়ে চলে গিয়েছে সেই টাকাগুলো ফেরত আনতে পারা, এগুলোই কিন্তু মেইন দায়িত্ব। এবং মানুষ সারাদিন চেয়ে থাকে যে কোন কোন ক্রিমিনালগুলো ধরা পড়ছে, এদেরকে কি আওতায় কিভাবে বিচার করা হবে, সেটাই কিন্তু মেইন দিয়ে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার মনে হয় যে একটা বিষয়ে একেবারেই নেগলেক্টেড, সেটা আমি যেহেতু নিরাপত্তা বিষয়ে আগ্রহ রয়েছে আমার, যে সামরিক বাহিনীতে কিন্তু একটা বিশাল বৈষম্য সৃষ্টি হয়েছে। এতখানি এই যে এই পাস্ট রেজিম সামরিক বাহিনীকে একটা এনস্লেভমেন্টে, কৃতদাস বৃত্তিতে, যে উপরের দিকে যারা রয়েছে জেনারেলসরা, তাদের হাতে প্রচণ্ড সুযোগ সুবিধা, প্রচণ্ড পাওয়ার এবং প্রচণ্ড মিসইউজ অফ অথরিটি। কেউ তাদেরকে অ্যাকাউন্টেবল করেনি। একজন অ্যাডভাইজার ছিল নিরাপত্তা বিষয়ক, সে শুধু দলের স্বার্থ, সেইভাবে সে ওই সামরিক বাহিনীর জেনারেলসদের রিক্রুটমেন্ট করা, নিজের দিকে সব দল দেখে সেনাবাহিনীতে ঢোকানো, এইসব করছে। যার ফলে কি হয়েছে যে কমিশনটা, নিরাপত্তা বিষয়ে কোনো কমিশন নাই, একজন অ্যাডভাইজার আছে, আমি যতদূর জানি হি ইজ এ ভেরি আইসোলেটেড টাইপ অফ ক্যারেক্টার। সে সামরিক বাহিনীর জেনারেলদের অতি ক্ষমতায়নের বিষয়ে হাত দেবে না। আমি দেখলাম সেদিন একটা সেমিনার রাওয়াতে, লাস্ট পয়েন্ট, যে হান্ড্রেডস অফ অফিসার্স, মিড লেভেল অফিসার্স, স্পেশালি যারা ইন্টেলিজেন্সে চাকরি করতো, অনেক মেধাবী, অনেক ওয়েল ট্রেইনড, যারা ডিজিএফআই এনএসআইতে ব্যাপকভাবে তাদের প্রফেশনাল সার্ভিস দিয়ে এই যে মায়ানমারে আমাদের যে ইন্টেলিজেন্স দরকার এগুলো করতে পারতো, করেনি, চাকরিচ্যুত হয়েছে। এবং তাদের অনেকেই আমার কাছে এসে জানালো যে স্যার আমরা ফেরত যেতে চাই, আমাদের চাকরিতে ফেরত যেতে চাই, আমাদের জায়গাতে বসানো হয়েছে পার্টি ক্যাডারদেরকে এবং পুরা ইন্টেলিজেন্স কমিউনিটি হ্যাজ বিন প্যারালাইজড। কে সেটা দেখবে বলেন? এই যে কমিশন এখন করা হয়েছে, নিরাপত্তা বাহিনীর জন্য কি কোনো কমিশন করা হয়েছে? করা হয়নি। এবং এখনও দেখা যাবে এটা সামরিক বাহিনীতে মিড র্যাঙ্কিং অফিসার যারা, হ্যাঁ, মেজর, ক্যাপ্টেন্স, লেফটেন্যান্ট কর্নেলস, এরা একেবারেই মানে ওদের অধিকার নাই, ওদের ন্যায্য অধিকারবিহীন, এবং জেনারেল সাহেবরা তাদের সমস্ত শক্তি চাপিয়ে দেয়, যা খুশি তাই করে।